বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত অফশোর ব্যাংকিং। বাংলাদেশের ব্যাংকগুলোর অফশোর ইউনিটে আমানতের সুদের হার বিশ্বের সর্বোচ্চ এবং তা আয়কর ও শুল্কমুক্ত। এই সুদসহ আমানত যে কোনো সময় বিদেশে নেওয়ার সুযোগ থাকছে। আর আমানত রাখা যাবে 9টি মুদ্রায়। প্রবাসী, বিদেশি এবং বিদেশি যে কোনো সংস্থা এই আমানত রাখতে পারবে। চলুন জেনে আসি অফশোরে যমুনা ব্যাংক কি সুবিধা দিচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এটাকে আমাদের ফিউচার প্ল্যান হিসেবে আমরা নিয়েছি যে আমরা বাইরে থেকে পুরো ফান্ডগুলো আমরা এটা জেনারেট করব। বিভিন্ন যারা আমাদের নন রেসিডেন্ট রিসাইডিং অ্যাব্রোড অথবা ফরেন ন্যাশনাল অথবা ফরেন কোম্পানি যেগুলো আছে তারা, অথবা আমাদের বাংলাদেশি যে সমস্ত কোম্পানি রেজিস্টার অ্যাব্রোড সেগুলো আর কি, বা আমাদের দেশে অ্যাব্রোড যেগুলো রেজিস্টার আছে সেগুলো আমরা সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে আমরা এই অফশোরের মাধ্যমে আমরা ফান্ডগুলো জেনারেট করে এবং তাদেরকে আমরা সোর্সিং করে এগুলো তাদেরকে আমরা ইনভেস্ট করছি। একটা জিনিস হচ্ছে যে একটা ব্যাংক, আপনি জানেন যে একটা ব্যাংক হচ্ছে আস্থার প্রতীক। আর যমুনা ব্যাংক আপনারা জানেন যে সদ্য সময়ে প্রকাশিত যে আমরা গ্রিন জোনের একটা ভালো ব্যাংক, এবং আমরা সবসময় মনে করি যে আমাদের যারা স্টেক হোল্ডার এবং তাদের স্বার্থটাকে সবসময় সমুন্নত রাখা, যার জন্য তারা আস্থা অর্জন করতে পারে যমুনা ব্যাংকের। আপনারা জানেন যে আমাদের স্টেক হোল্ডার কারা, শেয়ার হোল্ডার, এবং তাদেরকে আমরা একটা ভালো ডিভিডেন্ড তাদেরকে প্রতি বছর আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী হোক বা শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে দিচ্ছি। আমাদের যারা ডিপোজিটর, এবং আপনারা জানেন যে আমাদের ডিপোজিটের জন্য আমাদের যে সমস্ত রেশিও মেনটেন করতে হয় সেন্ট্রাল ব্যাংকের এসএলআর, সিআরআর, এগুলোতে আমরা কোনোদিনও কোনো শর্টফল হয় নাই। আমাদের ব্যাংকের কোনো ক্যাপিটাল শর্টফল নাই, আমাদের কোনো প্রভিশন শর্টফল নাই, এবং আমরা যে বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত বিধিবদ্ধ জমা সেগুলো আমরা মেনটেন করে যাচ্ছি। এবং আমাদের ব্যাংকের যেটা আস্থা সবচেয়ে বড় জিনিস, যে আমরা ডিপোজিটর কেন আমাদের কাছে ডিপোজিটর বা আমাদের কাছে কেউ যদি ইনভেস্ট করতে চায় শর্ট টার্ম লং টার্ম ফরেন কারেন্সি যদি ইনভেস্টমেন্ট তারা করতে চায়, তারা কেন আস্থা অর্জন করবে সেটা আপনারা জানেন যে আমরা সবসময় আমরা গ্রাহকের আস্থা অর্জনের জন্য আমরা একটা শক্তিশালী ব্যাংক হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। এবং বাই দিস টাইম আপনারা দেখেছেন পত্রিকা আমরা গ্রিন জোনে আছি। আমাদের হচ্ছে ইপিএস আর্নিং পার শেয়ার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এই কোয়ার্টারে 2024 সালে কোয়ার্টারে হাইয়েস্ট আমরা 2.02, যেটা কোনো ব্যাংকের নাই। 3 নম্বর হচ্ছে যে আমরা কন্টিনিউ যেটা আমরা দেখছি যে আমরা বেস্ট প্রাইমারি ডিলার ব্যাংক, এবং সেন্ট্রাল ব্যাংক থেকে প্রতি কোয়ার্টারে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে একটা পুরস্কার দিচ্ছে সেরা প্রাইমারি ডিলার ব্যাংক হিসাবে। একমাত্র যমুনা ব্যাংক 34 বার আমরা সেন্ট্রাল ব্যাংকের থেকে সেকেন্ডারি মার্কেট, গভর্নমেন্ট সিকিউরিটি সেকেন্ডারি মার্কেট করার জন্য আমরা এই পুরস্কারগুলো পেয়ে আসছি। এটা একটা বড় আস্থার জায়গা। আমরা ডিভিডেন্ড, এবং আমরা গত বছর আমরা ডিভিডেন্ড দিয়েছি 26%, এবং আমাদের অ্যাভারেজ 2001 সালে ব্যাংকটা প্রতিষ্ঠা হওয়ার পরের থেকে আমরা অ্যাভারেজ ডিভিডেন্ড পেমেন্ট আমাদের 25%। আপনারা দেখেন 2001 সাল থেকে, তাহলে আমরা শেয়ার হোল্ডারদেরও আস্থা অর্জন করেছি। 3 নম্বর হচ্ছে যে আমাদের গ্রাহকরা কোনোদিনও আমাদের লিকুইডিটি কাভারেজ রেশিও আমাদের খুব ভালো, লিকুইডিটি কাভারেজ রেশিও 1.66, এবং আমাদের লিভারেজ রেশিও আমাদের ব্যাংকের যেটা স্ট্যান্ডার্ড 3%, 3.5% বা 3% থাকা উচিত, সেখানে আমাদের 6+। আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, আমাদের ক্যাপিটাল 17%, যেটা আমাদের 12.5, যেটা সেন্ট্রাল ব্যাংক বলেছে যে 12.5% থাকলে পরে তারা সাফিসিয়েন্ট, তারা অ্যাডিকুয়েট আর কি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি তাদের, সেখানে আমাদের 17% এবং 15% যাদের ক্যাপিটাল থাকবে এবং তারা সবচেয়ে হাইয়েস্ট ক্যাশ ডিভিডেন্ড পেমেন্ট করতে পারবে। এবং আপনারা দেখেন যে আমাদের ক্যাপিটাল সবসময় আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওটা আমাদের 17%। এছাড়া আমাদের অন্য যেগুলো যে কস্ট ইনকাম রেশিও, তারপরে অন্য এনএসএফআর এবং বিভিন্ন যে রেশিওগুলো আপনারা দেখবেন যে আমাদের সবগুলো ভালো। এবং আমরা কিন্তু যমুনা ব্যাংক, আমরা কিন্তু শ্রেষ্ঠ সিএসআর ব্যাংক হিসাবে পুরস্কার, আমরা বেস্ট ট্যাক্স পেয়ার হিসাবে কিন্তু আমরা পুরস্কৃত হয়েছি। তো এই সবগুলো দৃষ্টিকোণ থেকে আমরা দেখবে কেন যমুনা ব্যাংকে আমরা আস্থা অর্জন করবো, যমুনা ব্যাংক শক্তিশালী কিনা, এর পথে আস্থা রাখা যায় কিনা, এটা কাস্টমার দেখবে, এবং সব কিছু দেখার পরে তারা চিন্তা করবে যে আসলে আমি এই ব্যাংকে যে আমি প্লেসমেন্ট দেবো, যারা বাংলাদেশি ন্যাশনাল রিসাইডিং অ্যাব্রোড এবং যে সমস্ত কোম্পানিগুলো আছে ফরেন কোম্পানি, তারা আমাদের কাছে টার্ম প্লেসমেন্ট কেন করবে, এটা একটা আস্থার যে ব্যাংক, এবং সেটা তারা অলরেডি দেখেছে, এবং আমার মনে হয় যে সামনে আরও দেখবে। এবং আমাদের যে বিধিবদ্ধ জমা, আমাদের যে অন্য যে রেশিওগুলো সবই ভালো, যেটাতে আমরা আস্থা অর্জন করেছি বলে আজকে আমরা গ্রিন জোনের ব্যাংক হিসাবে যমুনা ব্যাংক আমরা এটা প্রতিফলিত হয়েছে এবং আস্থার প্রতীক হিসাবে
এটা প্রতিফলিত হয়েছে। দেখেন, আমরা সেন্ট্রাল ব্যাংকের যে পলিসিটা দিয়েছে এর আলোকে কিন্তু আমরা নতুন একটা পলিসি অলরেডি ইন্ট্রোডাকশন করেছি এবং সেই অনুসারে আমরা এটা বোর্ডে প্লেস করেছি। সেখানে আমাদের অনেক ধরনের ফ্যাসিলিটি। প্রথম হচ্ছে যে আপনার প্রাইসিং, আমরা প্রাইসিংয়ে কিন্তু আমরা এবং বাংলাদেশ ব্যাংক থেকে আপনারা জানেন বিভিন্ন স্ল্যাব অনুযায়ী এবং বিভিন্ন কারেন্সিতে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট রেট অফার করেছে। সেটা মানে সর্বোচ্চ আমরা কত দিতে পারি এবং আমরা আমাদের যে সফর যে রেট আছে তার সাথে আমরা সর্বোচ্চ 3.25% যেটা সেন্ট্রাল ব্যাংক অ্যালাউ করেছে আমরা সর্বোচ্চটা তাদেরকে দেবো। আমরা এখানে এর চেয়ে কিছু কম দিব না, সর্বোচ্চ আমরা সিলিংটাকেই আমরা এটা ব্যবহার করব। যারা এই সমস্ত বাংলাদেশি ন্যাশনাল রিসাইডিং অ্যাব্রোড এবং তারা যে সমস্ত রেমিটেন্স শুধু না, আমাদের প্লেসমেন্ট যদি কোনো ডিপোজিট যদি আমাদের টার্ম প্লেসমেন্ট করে 3 মাস 6 মাস বা 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত সর্বোচ্চ করে, তারা যখন দেশে আসবে বা ওখানে থেকেও আমাদের এখানে নানান ধরনের আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে তারা বেস্ট সার্ভিসগুলো আমাদের এখান থেকে পাবে। 2 নম্বর হচ্ছে যে তারা হোম লোনে একটা প্রিফারেন্স তারা পাবে। হোম লোনের ক্ষেত্রে আমাদের যে ইন্টারেস্ট রেট 1%, 2% কোনো স্ল্যাব অনুসারে যে পরিমাণ তাদের রেমিটেন্স এখানে আসবে বা আমাদের কাছে প্লেসমেন্ট তারা দিবে ইন দ্য ফর্ম অফ টার্ম প্লেসমেন্ট, সেগুলো আমরা চাচ্ছি যে তাদেরকে 1 থেকে 2% ইন্টারেস্ট রেট আমরা তাদেরকে কমিয়ে দেব। তারপরে হচ্ছে তারা যদি এই সমস্ত যদি তারা আমরা নিটা অ্যাকাউন্টের মাধ্যমে তারা যদি এখানে যদি বিনিয়োগ করতে চায় ইন দ্য ফর্ম অফ শেয়ারে সিকিউরিটিতে অথবা বন্ডে যদি তারা বিনিয়োগ করতে, গভর্নমেন্ট যে সমস্ত হাই ইল্ডিং বন্ড আছে তারা যদি মনে করে যে এখন যেমন বন্ডের ইল্ড এখন 11% 12% ইল্ড যাচ্ছে এবং তারা যদি দেখে যে আমাদের এই সফর প্লাস 3.25 যেটা সর্বোচ্চ ছিল এটাকে যদি আমি নিটা অ্যাকাউন্টের মাধ্যমে যদি কনভার্সন করে এই টাকাটা যদি আমার বন্ডে খাটানো যায়, আমার বিলে খাটানো যায় বা শেয়ারে যদি তারা বিনিয়োগ করতে পারে, আমরা সেগুলোতে তাদের ব্যবস্থা করবো। কার্ডে তাদের প্রিফারেন্স দেবো। আমাদের যতগুলো প্রোডাক্টে আছে আমরা হোম লোন ফর ফরেনার্স বা বাংলাদেশে এনবিআর এটার জন্য আমরা একটা করেছি, সিলিং করেছি যে যা সেন্ট্রাল ব্যাংকের যে একটা নির্দিষ্ট রেট আছে যে 1% প্লাস আর 1% মাইনাস করে যে আমরা সর্বোচ্চ রেটটা, সেটার বাইরে আমরা কিন্তু ওনাদের জন্য একটা আলাদা রেট আমরা কিন্তু প্রভিশন রেখেছি যেখানে হচ্ছে 2%, মানে সর্বনিম্ন 2% আমরা কিন্তু তাদেরকে এই বেনিফিটটা দেবো। 2% হচ্ছে যে আমাদের যে বিদ্যমান হোম লোনের যে ইন্টারেস্ট রেট আছে তার থেকে 2%, অর্থাৎ জেনারেল পাবলিকের 2% কম আমরা তাদের জন্য আলাদা একটা সিলিংয়ের ব্যবস্থা করেছি যেখানে হচ্ছে যে সে এই টাকাতে দিয়ে অর্থাৎ তার ডলারটা দিয়ে যদি সে এইটাকে লিয়েন রেখে যদি আমাদের এখান থেকে লোন নেয় তাহলে আমরা সেক্ষেত্রে এই লোনের উপরে সুদ চার্জ হবে বা যেটা প্রফিট চার্জ আমরা বলি এটা হবে হচ্ছে 2% বিলো দেন দা আমাদের প্রেসক্রাইব যে সমস্ত আমরা নর্মাল যে সমস্ত মার্কেট রেট আছে সেটা থেকে আমরা হোম লোনের ক্ষেত্রে। ক্রেডিট কার্ডে আমরা কিন্তু অনেক সব কিছু ওয়েভার করে দিব। আমরা ক্রেডিট কার্ড যদি তার থাকে সেক্ষেত্রে আমরা ক্রেডিট কার্ডের ওয়েভার আমরা তাদের দিব। তো এই আইবি অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যে বিধিবদ্ধ সেই প্রসিডিউরগুলো আমরা খুব সহজ করে দিচ্ছি এবং এটাকে ইউটিলাইজেশন হবে। এই অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে নানা ম্যানিফোল্ড তারা এই ইউটিলাইজেশন এখানে করতে পারবে। সব দিক দিয়ে আমরা যেটা মনে করি যে আমাদের কাছে তারা যদি এই বিনিয়োগটা করে, আমরা যদি এটা পাই এবং আমাদের যে পলিসি নতুন আমরা যেটা ইন্ট্রোডাকশন করতে যাচ্ছি এবং যেটা সবাই দেখবে, সেখানে যদি আমার মনে হয় যে আমাদের সবচেয়ে বেটার আমার মনে হয় যে মার্কেটে বিদ্যমানের ইয়েছে আমরা বেটার রেট অফার করবো তাদেরকে এবং বেটার ফ্যাসিলিটি তাদের দেবো, বেটার বেনিফিট তাদেরকে, যাতে কোনোভাবে এই যে টাকাটা আমরা নিচ্ছি বাইরে থেকে এই টাকাটা চাহিদার মাত্র আমরা যাতে করবো এইভাবে আমরা একটা রেশিও মেনটেন করছি যে আমরা একটা সার্টেন যেন হয় তাদের যে কোনো সময় টাকার আবার প্রয়োজন হতে পারে। যেমন ধরেন আপনার সে 3 মাসের জন্য করছে, নাহলে 1 বছর, নাহলে 5 বছরের জন্য হঠাৎ করে তার এখন টাকা দরকার, ডলার দরকার, যাতে আমরা সাথে সাথে দিতে পারি সেটা বাফার স্টক আমরা সবসময় মেনটেন করব এবং সব জায়গায় আমরা চাচ্ছি যে তাদের যত ধরনের ফ্যাসিলিটি তাদেরকে দেওয়া যায় এবং সেটা এই ফান্ডটাকে আমরা যে মেয়াদের জন্য আমরা আনছি সেই কাউন্টার মেয়াদের জন্য আমরা এটা আবার প্লেসমেন্ট করব বিভিন্ন জায়গায়। এটা আমাদের রিকোয়ারমেন্ট আছে, আমাদের যে সমস্ত আপনার ইন্ডাস্ট্রি আছে তাদের বিভিন্ন ধরনের আমাদের যে আমরা রিটেইল ব্যাংকিং, তারপরে আমাদের যে এগ্রি ব্যাংকিং বা আমাদের এসএমই ব্যাংকিং, এইসব জায়গাতে আমরা ডিপ্লয় করবো এসব ফান্ড। একটা ম্যাচুরিটি একটা মিসম্যাচ যাতে না হয় ঠিক সেইভাবে আমরা মেনটেন করে আমরা এই ফান্ডটা আবার প্লেসমেন্ট দিব, আবার ইনভেস্ট করবো আর কি বিভিন্ন কাস্টমারকে। এই যে আমরা যে বেনিফিটগুলো এখন দিব সেখানে কিন্তু আপনি দেখবেন যে অনেক বাংলাদেশি যারা ওখানে বিনিয়োগ করছে, অনেক বাংলাদেশি যারা বাইরে অবস্থান করছে এবং তারা ওখানে বিনিয়োগ করছে এবং সেটার চেয়ে যদি আমরা বেটার এখানে তাদেরকে কিছু দিতে পারি এবং সেটা যদি আমাদের সেই আস্থার সাথে
আস্থার সাথে যদি ওরা আমাদের কাছে টাকা রাখে এবং সেই টাকার যদি বেনিফিট আমরা বেটার ওখান থেকে যদি আমরা এখানে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে সবাই এখানে বিনিয়োগ করার আগ্রহটা প্রকাশ করবে। আর শুধু এটাই না, এমনি ফরেনার যারা, তারাও কিন্তু আমাদের এখানে বিনিয়োগ করার যদি তার ইচ্ছা থাকে যে একটা প্লেসমেন্ট আমরা এখানে দিব। তো যাই হোক, আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের অবস্থান দেখে তারা আমাদের এখানে বিনিয়োগ করবেন, সেটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো আমাদের অবস্থানটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে আস্থার। আমাকে শুধু আস্থা অর্জন করার জন্য আমাকে নিজে শক্তিশালী হতে হবে এবং আমাদের অতি মুনাফা করার যে একটা প্রবণতা, সেই সমস্ত দৃষ্টিকোণ থেকে আমাদের সেই ধরনের যাতে আমাদের না থাকে, আমাদের কর্পোরেট গভর্নেন্স যাতে থাকে এবং আমাদের যে জিনিসটার প্রতি মানুষের আস্থা আসবে সেই জিনিসগুলো আমাদের নিজের ভিতরেই আমাদের তৈরি করতে হবে এবং যেটা এস্টাবলিশমেন্টের মাধ্যমে আমরা ওনাদের আস্থা অর্জনের মাধ্যমে এই ফরেন রেমিটেন্সগুলো আমরা এখানে আমরা কিন্তু আস্থা অর্জন করতে পারি। যে আমাদের এখন বর্তমান যদি অবস্থানটা আপনি দেখেন যে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টে কিন্তু আমাদের একটা বড় ধরনের গ্যাপ আছে। আপনারা জানেন যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের কম্পোনেন্ট তিনটা, এক্সপোর্ট, ইম্পোর্ট আর রেমিটেন্স। আর ক্যাপিটাল অ্যাকাউন্টের কম্পোনেন্ট কিন্তু তিনটা। ক্যাপিটাল অ্যাকাউন্টে একটা হচ্ছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা আপনারা জানেন যে 5% ডিক্রিজ করেছে গত বছরে। এটা অর্থাৎ আমাদের সেইভাবে আমরা ফরেন যে ফান্ডটাকে আমরা সেইভাবে আমরা আকর্ষণীয় করতে পারি না যে আমাদের এখানে বিনিয়োগের জন্য, যার জন্য 5% ডিক্রিজ হচ্ছে। আর একটা হচ্ছে শর্ট টার্ম লোনের কিন্তু আমরা গত বছর আমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্টের যে বড় গ্যাপটা যে তৈরি হয়েছে, যেটা আমরা যে আমাদের শর্ট টার্ম যে সমস্ত লোনগুলো আমাদের রিপেমেন্টটা বেশি হয়েছে, আমরা কিন্তু ওইভাবে নতুন করে আনতে পারি নাই। লং টার্ম লোনও কিন্তু একই জিনিস, লং টার্ম লোনও কিন্তু আমরা আমাদের পেমেন্টগুলো বেশি হয়েছে, 5 to 6% আমাদের কিন্তু এখানে আমাদের নেগেটিভ আমাদের ডেফিসিট হয়েছে, যার জন্য ওভারঅল কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের গ্যাপটা এখন যদি আমরা যেটা বললাম যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা যদি ইন দ্য ফর্ম অফ আপনার যে সমস্ত টার্ম প্লেসমেন্ট বাইরে থেকে যদি আমরা আনতে পারি টু আস, আমরা এখনও আনছি, বিভিন্ন ফরেন ব্যাংকের থেকে আমরা কিন্তু বরোইং করছি এবং সেটা যদি আমরা এখন তাদের কাছ থেকে এই ফান্ডটা যদি আনতে পারি, সেটা কিন্তু ডাইরেক্ট ক্যাপিটাল অ্যাকাউন্টের পার্ট। আমরা যদি একটা টার্ম প্লেসমেন্ট আমরা নিয়ে আসি, শর্ট টার্ম লং টার্ম লোন যদি আমরা বাইরে থেকে নিয়ে আসতে পারি, অর্থাৎ তারা আমাদের কাছে ডিপোজিট ইন দ্য ফর্ম অফ টার্ম প্লেসমেন্ট আমাদের কাছে করবে, সেটাও কিন্তু একটা আমাদের বাইরে থেকে একটা ফরেন ফান্ডের একটা ইয়ে হবে, তাতে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট বুস্ট আপ হবে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের আমাদের যে ডেফিসিট আছে সেটা বাড়বে, সেটা কমে যাবে ধীরে ধীরে। কমে গেলে পরে কিন্তু ওভারঅল আমাদের যে গ্যাপ আছে সেগুলো। আর আমাদের যেটা আমরা বলি যে কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু অনেক সময় কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট থাকলে আমরা কিন্তু অনেক সময় ক্যাপিটাল অ্যাকাউন্টের উপরে একটু নির্ভরশীলতা হয়, কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের যদি গ্যাপ হয় সেটা ডাইরেক্ট রিজার্ভের উপরে একটা বড় একটা ইম্প্যাক্ট হয়। তো সেই জন্য আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের এই যুক্তিযুক্ত, ওনারা সঠিক সময়ে কিন্তু এই কার্যক্রমটা গ্রহণ করেছে। এটা একটা আমি বলি যে এটা খুব ভালো একটা উদ্যোগ সেন্ট্রাল ব্যাংকের নিয়েছে এবং আমাদের দেশের প্লাস ব্যাংকিং সেক্টর প্লাস দেশের এবং বিশেষ করে অফশোর ব্যাংকিং খুব সুসংহত হবে এবং খুব সুদৃঢ় হবে এবং যে জিনিসটা আমরা সবসময় লিকুইডিটিতে আমরা যে সমস্ত বা প্রাইসিংয়ে আমাদের যে একটা স্টেজ ছিল, সেই স্টেজটা অনেকটা কমে যাবে আমরা মনে করি। আমরা কেন এইদিকে যাচ্ছি না, দেখেন অফশোরের বিনিয়োগটা কিন্তু আপনাকে প্রথমে মনে করতে হবে এটা একটা ঋণ দ্যাট ইউ আর টেকিং ফ্রম অ্যাব্রোড। আপনি কিন্তু একটা ঋণ নিচ্ছেন। অফশোরেরটায় সবসময় আপনাকে চিন্তা করতে হবে যে অফশোরের যে ফান্ড আছে এটা কিন্তু ঋণ, এটাকে আমাকে আবার এই ঋণটা ফেরত দিতে হবে। আমি যার থেকে নিচ্ছি ইন দ্য ফর্ম অফ ফরেন কারেন্সি এবং ফরেন কারেন্সি তাদের পেমেন্ট দিতে হবে, এটা অফশোর। আর আমরা যেটা ব্যাংকিংয়ে যেটা ডিবিইউ আমরা বলি, সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজস্ব যে ব্যাংকের যে ফান্ডগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট রেমিটেন্স থেকে পাচ্ছি। এটা কিন্তু আমাদের নিজস্ব ফান্ড, তারা এক্সপোর্ট করছে, ইম্পোর্ট করছে এবং সেখান থেকে আমাদের শর্ট হচ্ছে, সারপ্লাস হচ্ছে, রেমিটেন্স থেকে আমাদের আবার সারপ্লাস হচ্ছে। এগুলো আমরা কিন্তু আমাদের নিজস্ব ফান্ড। আর আমরা ওবিউতে যেটা করছি সেটা কিন্তু ফরেন ফান্ড, এটা আমরা নিচ্ছি ফরেন কারেন্সিতে, আমাকে পেমেন্টও করতে হবে ফরেন কারেন্সিতে। আমি যখন ফরেন কারেন্সি, এখানে একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব রয়েছে যে আমরা অন টাইমে যাতে তাদের এই সমস্ত ফান্ড অন ম্যাচুরিটিতে এবং তাদের মানে অন ডিমান্ড আমরা যেন তাদেরকে এটা পে অফ করতে পারি, সেই জিনিসগুলোকে খেয়াল রেখে কিন্তু আমাদের এই জিনিসগুলো করতে হবে। এই যে আমরা যে অনেক সময় ডিবির ফান্ড অফশোরে ইউজ করছি, এটা কিন্তু আমাদের জন্য একটা সুখকর ছিল না যে আমি একটা ফান্ড যেটা হচ্ছে কাস্টমারের অ্যাকাউন্টের ফান্ড আমি নিয়ে আসছি আমাদের দেশের যে সমস্ত এটা তো আমি নিজেই এগুলোকে ইনক্যাশ করলে পরে আমার নিজের হয়ে যাচ্ছে। আমি বাইরের থেকে যে ফান্ডটা নিয়ে আসবো সেটা যেন আমি তাদেরকে ডলারে ফেলে দেবো, অর্থাৎ আমার ইনভেস্টমেন্টটা ইন দ্য ফর্ম অফ ডলারে হতে হবে, ডলার বা ফরেন কারেন্সিতে হতে হবে, তাই না? তাহলে কি হবে যে আমি তাদের থেকে ডলার ফর্মে আমরা ডিপোজিটটা নিয়ে এসেছি,
আমরা আবার এটাকে এই ফরেন কারেন্সি ডিপোজিটটাকে আবার আমরা এটা ডিপ্লয় করছি ইন দ্য ফর্ম অফ ফরেন কারেন্সি, এবং তার থেকে যে আমরা এখান থেকে যে আমরা ইন্টারেস্ট সোর্সিং করছি, ইন্টারেস্টটা যে রেটে আনছি এবং তার থেকে আমরা ডিপ্লয় করছি হায়ার রেটে, তাতে সেখানে যে আমাদের স্প্রেড থাকবে দ্যাট ইজ আওয়ার আর্নিং। তো এইটা হচ্ছে যে এই জিনিসটাকে আমাদের ধারণ করতে হবে এবং সামনের দিনগুলোতে আমাদের এটা এক্সপানশন করার আরও সুযোগ রয়েছে। আপনি জানেন যে বাইরে থেকে আমরা যদি ডলার বা ফরেন এক্সচেঞ্জ, আমরা যদি ফরেন কারেন্সি যদি আমরা এখানে এনে যদি ফরেন কারেন্সিতে যদি আমরা বিনিয়োগ করার সুযোগ আমাদের এখানে থাকে এবং লোয়ার ইন্টারেস্ট রেটে, হায়ার ইন্টারেস্ট রেটে, আমরা ওখান থেকে লোয়ার ইন্টারেস্ট আনছি এখানে হায়ার ইন্টারেস্টে, এখানেও আবার ইন কম্প্যারিজন আপনার লোকাল কারেন্সি ইন্টারেস্ট রেট এবং ফরেন কারেন্সি ইন্টারেস্ট রেট যদি দেখেন আপনি, এখনও কিন্তু স্টিল কম আছে। আমরা ফরেন কারেন্সি ডিপোজিট এবং ফরেন কারেন্সি এবং লোকাল কারেন্সি ডিপোজিটের রেটটা কিন্তু ফরেন কারেন্সি ডিপোজিটের সবসময় লোয়ার দেন দ্যাট অফ লোকাল কারেন্সি। আবার কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আপনি এটা দেখবেন যে ফরেন কারেন্সি ইন্টারেস্ট রেটের ইনভেস্টমেন্ট, যেটা আমাদের যে সমস্ত বড়োয়ার আছে ফরেন কারেন্সি যারা বড় করে শর্ট টার্ম, এবং আপনি দেখেন যে বিলের এগেনস্টে ডিসকাউন্ট করে অনেক সময় তারা বিলের পেমেন্টটা হয়তো ফরেন কারেন্সি দিতে পাবে, এখন আমাদের কাছ থেকে ফরেন কারেন্সি লোন নিচ্ছে শর্ট টার্মের জন্য, এবং সেটাতে আমরা যে রেটে আমরা আনছি এবং ওনাদের কাছে যে রেটে আমরা দিচ্ছি, এটা দেখবেন যে সবসময় একটা কম্পিটিটিভ রেটে কিন্তু আমাদের এই কাস্টমাররা এটা পাচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এটাকে এক্সপানশন করার অনেক সুযোগ রয়েছে, এবং যারা বিনিয়োগ করবে এখানে তাদের জন্য এই পলিসিটা কিন্তু আপনি দেখবেন এই পলিসির মধ্যে এমন কিছু সংরক্ষণ করা আছে যে আপনার ট্যাক্সের উপরে তারা একটা ভালো একটা এক্সামশন পাবে, তারপরে তাদের হচ্ছে যে আপনার প্রাইসিংয়ের উপরে তারা একটা বেটার প্রাইস আমাদের কেন, এবং তাদের এসএলআর সিআরআর, আপনি জানেন যে সেন্ট্রাল ব্যাংকের একটা বিধিবদ্ধ জমা এটার এগেনস্ট থাকবে, যেটা কোনো কারণেই তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এখানে যে টাকাটা তারা বিনিয়োগ করবে এবং টাকাটা অন টাইমে সুদ সহ তারা যাতে এখান থেকে আবার নিয়ে যেতে পারে, সব ব্যবস্থা কিন্তু এই পলিসির মধ্যে আছে, অর্থাৎ তাদের স্বার্থ সংরক্ষণ করা হয়েছে। তো এটাই আমি মনে করি যে এটা আমাদের জন্য সবাইকে এই জিনিসটা আমাদের এখন গ্রহণ করা উচিত।